জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়টি অনেক বড় সিদ্ধান্ত। এর সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন জড়িয়ে আছে। তাই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে সরকারের সব রাজনৈতিক দলের সঙ্গে বসা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে জনসংযোগ কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা। গত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তাই দেশের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা উচিত। এ সময় সব প্রতিহিংসা বাদ দিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, জীবনের প্যাসেজ দিতে হচ্ছে। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, রাখাইনের সাথে মানবিক করিডোরের বিষয়টি অস্পষ্ট। এ বিষয়টি জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি আরও লেখেন, মানবিক করিডোরের বিষয়টির সাথে অনেক নিরাপত্তা ইস্যু জড়িত থাকতে পারে। উল্লেখ্য, গৃহযুদ্ধে পর্যুদস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে করিডোর দেওয়ার অনুরোধ করে জাতিসংঘ। এতে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক মানুষের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ বিষয়টি নিয়েই এখন প্রতিক্রিয়া জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। জনগণ এখনই নির্বাচন চায় না। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের বিরোধিতা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, সেই জনগণ কারা তা জানতে চায় বিএনপি। সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাপ, ভাসানী, আমজনতা পার্টি ও পিপলস পার্টির সাথে লিয়াজোগ কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। জানান, ইতোমধ্যে দেশের প্রায় 50টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ আন্দোলন করেনি, আর সেই মহামানব গণতন্ত্রের সমাধান দেবেন তা জনগণ মেনে নিবে না। বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার ঘোষণার দাবি জানান। আমাদের সাথে যারা রাস্তায় ছিল, ইতিমধ্যে প্রায় 50টি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। এবং সাথে সাথে সংস্কারের যে কথাগুলো বলা হয়, যে সংস্কারের ব্যাপারে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এদিকে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির রায় নিউজকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, টানা 15 বছর স্বৈর শাসনের পর নির্বাচনের আয়োজন চ্যালেঞ্জিং। ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সমাজ ও অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল বলে মন্তব্য করেন তিনি। বলেন, রাষ্ট্র সংস্কার শেষে আবারও নিজের পায়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। গণ অধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সংস্কার বাস্তবায়ন চায় বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় ফ্যাসিবাদ পতনের ঐক্য ধরে রাখার উপর জোর দেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সোমবার সকালে জাতীয় সংসদে আসে এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন গণ অধিকার পরিষদের 10 সদস্যের প্রতিনিধি দল। সূচনা বক্তব্যে ডক্টর
ডক্টর আলী রিয়াজ বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না। জাতীয় সনদ তৈরির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, যে কোনো মূল্যে ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। গণ অধিকার পরিষদ জুলাই গণ অভ্যুত্থানের সূচনা করেছিল বলেও দাবি করেন নুরুল হক নূর। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা নতুন পর্যায়ের সূচনা হয়েছিল, যারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে একটি অভূতপূর্ব অভাবনীয় একটি গণ অভ্যুত্থান। সেই অর্থে ফ্যাসিবাদ বিরোধী গত 16 বছরের সংগ্রামে আপনারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। আজকের মিটিংয়ে আমাদের 10 সদস্যের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় আমরা পূর্বে যে 166টি যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল এবং তার বাইরেও যে আরও বিভিন্ন বিষয়ভিত্তিক যে আলোচনা, সেই আলোচনাগুলো আমরা এখানে করেছি। কিছু কিছু বিষয় আমরা আজকে আলোচনা নিয়ে এসেছি। আর ওই 166টির মধ্যে যেখানে আমরা 127টিতে একমত ছিলাম, 15টিতে আমরা একমত ছিলাম না, 23টিতে আমরা আংশিক একমত ছিলাম, সেগুলোর জায়গা থেকে আমরা 8টিতে মোটামুটি একমত হয়েছি। তাহলে সেই দিক থেকে বলা যায় যে 135টাতে আমরা মোটামুটি একমত। আরও যে বিষয়গুলোতে আমাদের আংশিক দ্বিমত রয়েছে, সেগুলো আমরা একটা বিষয় বলেছি যে আলাপ আলোচনার ভিত্তিতে অন্যান্য দলেরও মতামত নিয়ে যদি সেগুলোতে একটা ঐক্যমতের জায়গা আসা যায়, সেখানে আমরাও আমাদের মতামত থাকবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে কমিশন প্রধানকে অবহিত করেন। সে আলোকে পরবর্তী করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। কমিশনের সদস্য ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের আগে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আরও জানান, বিশেষ ট্রাইব্যুনালে এই মামলার আর্জি পরিবর্তন করা হয়েছে। সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন, তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। কথা বলে আমরা যেটা জেনেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে, সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে 25 মে পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 6 জনকে পোড়ানোর আগে গুলি করে হত্যার ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। শনাক্ত হয়েছে আরও 2 জন। এছাড়া যাত্রাবাড়ি এবং রামপুরার 2টি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার সকালে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএসএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ 13 পুলিশ ও সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলা সহ আলাদা 4টি মামলার আরও যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক উপকমিশনার জসিম উদ্দিন মোল্লা, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আব্দুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। এছাড়া সাবেক এসি রাজেন চন্দ্র সাহা, এসআই মালেক, এএসআই
চঞ্চল চন্দ্র সাহা, কনস্টেবল মুকুল ও নরসিংদীর ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। আর একটা ছোট্ট বিষয় ছিল, নরসিংদীর ছাত্রলীগ নেতা অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিলেন, এই মামলায় WEC ছিল, তাকে প্রোডাকশন মূল্য আজকে হাজির করা হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় আদালত প্রাঙ্গণে মারধরের শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার বিকেলে রিমান্ড শুনানি শেষে এজলাস থেকে বের করার সময় এ ঘটনা ঘটে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়। পরে মামলার তদন্তকারী সংস্থা CID 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর আদালত প্রাঙ্গণ থেকে বের করার সময় আইনজীবীদের একাংশ ও বিক্ষুব্ধ জনতা আনিসুল হকের উপর চড়াও হয়, কিল ঘুষি দেয় এবং ধাওয়া করে। এ সময় পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে আদালত চত্বর থেকে বেরিয়ে কারাগারে নিয়ে যায়। গত 5 আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন 19 বছর বয়সী হাফেজ সুলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি আনিসুল হক। উভয় পক্ষের শুনানি আনতে এই আসামিকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে জুলাই আগস্টে ধানমন্ডি থানার হত্যা মামলায় ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া এদিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার উর্মিকে ধানমন্ডি থানার মামলায় ও মিরপুর থানায় মামলা ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের প্রত্যেককে CMM আদালতে হাজির করে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তারা। এর আগে তারা কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। জুলাই হত্যাকাণ্ডে অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা সরকার করেনি জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, মামলা করার অধিকার স্বাধীন দেশে যে কারো আছে। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন উপদেষ্টা। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রপক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো এখন আপনি দেখেন মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। জুলাই গণঅভ্যুত্থানের পর ১৫০০ মামলা হয়েছে, যার মধ্যে ৬০০ই হত্যা মামলা। তদন্ত শেষ হলে গুলির নির্দেশদাতার সংখ্যা বলা যাবে বলে জানিয়েছেন IGP বাহারুল আলম। পুলিশ সপ্তাহ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে মামলা করা হচ্ছে, তবে নিরীহ মানুষকে হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে, আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। ইন্টারপোল তাদের সমস্ত সভ্য দেশগুলোতে আমাদের এই আবেদনটা পাঠিয়ে দেয়, ওনাদের ভাষায় এটাকে রেড নোটিশ বলে, এবং এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি।
মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার মামলার আরও 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আসিয়ার চাচা স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও এক ছাত্রের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। গত 6 মার্চ মাগুরা সদরের নিজ নানুন্দা আলী গ্রামের বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন শিশু আসিয়া। 7 দিন চিকিৎসাধীন থাকার পর 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। এ ঘটনায় মামলা হলে 13 এপ্রিল চার্জশিট দেয় পুলিশ, আর 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। আগামীকাল আমরা 10 জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করব। আগামীকাল অন্য কোনো মামলার সাক্ষী থাকবে না, শুধু আসিয়া হত্যা মামলাটাকে আমরা দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীর ব্যবস্থা করব এবং যত দ্রুত সময় হয় আমরা এই মোকদ্দমার কার্যক্রম শেষ করার সুবিচার করার চেষ্টা করব। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সম্পত্তির জন্য বাবাকে পিটিয়ে জখম করার অভিযোগে এক ছেলেকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশারি ইয়াচর এলাকা থেকে নির্যাতনের শিকার আব্দুর রহিমের বড় ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার দুপুরে সোনারগাঁওয়ে প্রকাশ্যেই 70 বছর বয়সী আব্দুর রহিমকে মাটিতে ফেলে মারধর করে ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার। পরে গুরুতর আহত ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা করেন। বাবাকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রী এবং সাবেক সচিব হিমির কান্তির বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি আরও জানান 26 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 2242 কোটি 56 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক এবং তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণের 200 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিমির কান্তি মজুমদার সহ 15 জনকে আসামি করে দুদক 6টি মামলা দায়ের করেছে। একই দিনে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দুর্নীতির খোঁজে 27 ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দেয় দুদক। প্রতিষ্ঠানের নামেও 22টি ব্যাংক হিসাবে 1120 কোটি টাকারও বেশি জমা এবং উত্তোলন সহ মোট 2239 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে এবং গত সারে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মার্জিন ঋণ নিতে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে কমপক্ষে 10 লাখ টাকা, থাকতে হবে নিয়মিত আয়ের উৎস। এছাড়া বিনিয়োগের 6 মাসের আগে কোনো গ্রাহক ঋণ না পাওয়ার নতুন আইনের সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স কমিটি। সোমবার এক সংবাদ সম্মেলনে টাস্কফোর্স জানায়, মিউচুয়াল ফান্ড এবং কোম্পানির নিজের শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ না দেওয়ার পক্ষে সুপারিশ করা হয়েছে। পুঁজিবাজার অংশীজনদের সাথে আলোচনা করেই সুপারিশ চূড়ান্ত করেছে টাস্কফোর্স। পুঁজিবাজারে তালিকাভুক্তির পর নতুন কোম্পানির শেয়ারে 3 মাসের আগে মার্জিন ঋণ না দেওয়ার সুপারিশ করা হয়েছে। সুপারিশ বাস্তবায়ন হলে মার্জিন নিয়ে শেয়ার বাজারে কারসাজি বন্ধ হবে বলে মনে করেন টাস্কফোর্স। তারা জানায়, মার্কিন ঋণ নিয়ে সুশাসন না থাকায় বিপুল অঙ্কের নেগেটিভ ইকুইটি সৃষ্টি হয়েছে, যার কারণে বিনিয়োগকারীর পাশাপাশি পুঁজিবাজারও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক তিক্ত অভিজ্ঞতা থেকেই এতদিনে বাজারে যেগুলো হয়েছে, আমরা যদিও 15 বছরের যাবতীয় অনিয়মকে একসাথে নিয়ম চাই, এটা আসলে চাইতেই পারি, বাস্তবতা অনেক কঠিন। তো সেই জায়গাগুলোতে আমরা এমন কিছু চাচ্ছি না
নতুন করে এই ধরনের কোনো পরিস্থিতি আগামী 15 বছর পর আবার তৈরি হোক। আমরা যেটা হয়ে গেছে সেটার জন্য তো আসলে প্রত্যেকের জন্য দুঃখ বোধ কষ্ট এটা আমাদের পার্সোনাল লেভেল থেকে আছে। আমাদের নিজেরাও যারা বিনিয়োগ করেছে তাদের ইকুইটি নাই হয়ে গেছে, সবই আমরা বুঝতেছি। বাট ওই জায়গাটা তো যেটা হয়েছে সেটা গভর্নেন্সগুলো ফেইলিওরের কারণেই, আনপ্ল্যান্ড মার্জিন দেওয়ার কারণে, মার্জিন লোনটা স্ট্রিক্ট ছিল না, ইন্টেনশনালি আর্নিংকে ম্যানিপুলেট করা হয়েছে। অনেকগুলো জায়গা যেগুলো আমাদের নলেজে আছে, যে জায়গাগুলোর জন্য হয়েছে সেইগুলো যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর ফিরে না আসে। 2025 সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। প্রথম দিন 10টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রায় 4000 হজযাত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের মুসল্লিরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে তৎপর আছে সরকার। অনুষ্ঠানে হাবের পক্ষ থেকে শিডিউল জটিলতার আশঙ্কা করা হলে বিমান উপদেষ্টা বলেন, শিডিউল জটিলতা দূর করতে যা যা করা দরকার তাই করা হবে। ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের মুসল্লিরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারে সে বিষয়ে তৎপর আছে সরকার। এবার হজযাত্রীদের সেবায় প্রতি 46 জনে 1 জন করে গাইড মক্কায় থাকবে। গত বছরের চেয়ে হজযাত্রীদের সংখ্যা বেশি হলেও এবার 100 জন কম কর্মকর্তা কম নেওয়া হচ্ছে। হজ সহজ ও নির্বিঘ্ন করতে লাব্বাইক মোবাইল অ্যাপ চালু করেছে সরকার। হজে গিয়ে খুব সহজেই সিম রোমিং করে স্বল্প খরচে ফোনে কথা বলতে পারবেন হাজিরা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল বারী। যারা এখন হজের জন্য যাবেন, রোমিং এর জন্য ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড তাদের আর দরকার হবে না। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে মোবাইল অপারেটররা তারা হজ উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে, যে প্যাকেজের মেয়াদ হচ্ছে 1 দিন থেকে শুরু করে 60 দিন পর্যন্ত। হজের সময়টাকে হিসাব করে ধরে তারা এরকম অনেকগুলো প্যাকেজ দিয়েছে। এই প্যাকেজকে যদি আমরা সামারাইজ করি তাহলে নর্মালি যে মূল্যটা ছিল সেখান থেকে 12 থেকে প্যাকেজ ভেদে 12 থেকে 25% পর্যন্ত হ্রাস করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে আরও বিনিয়োগে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। 2026 সালে বাংলাদেশকে এলডিসি তালিকা থেকে বের করতে সহায়তা করার আশ্বাস এডিবির আবাসিক প্রতিনিধির। সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী বিজনেস অপরচুনিটি সেমিনারে সংস্থাটি জানায়, বাংলাদেশে এডিবির $12 বিলিয়ন 52টি প্রকল্প চলমান আছে। সময়োপযোগী প্রকিউরমেন্ট নিশ্চিত করা খুব জরুরি। এতে যে কোনো প্রকল্পের অর্থের ব্যবহার ও বাস্তবায়নের গতি বাড়বে। একই সাথে এডিবির বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানেরও দক্ষতা বাড়াতে হবে। এ সময় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলেই বাংলাদেশে বিনিয়োগের পরিধি বাড়বে জানিয়ে বলেন, সেই চাপ সামাল দিতে যথাযথ প্রকিউরমেন্ট আইন ও কর্মীদের দক্ষতা বাড়ানো দরকার বলেও মনে করেন এডিবির আবাসিক প্রতিনিধি। দিনব্যাপী আয়োজনে অংশ নেয় এডিবির প্রায় 500 সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরামর্শক সহ অন্যান্যরা। দেশের মূলধারার শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা অন্তর্ভুক্তির প্রয়োজন রয়েছে বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। সোমবার রাজধানীর সেগুনবাগিচে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার মানোন্নয়ন, বৈশ্বিক প্রেক্ষাপটের সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় কারিগরি শিক্ষার্থীদের নতুন বাংলাদেশ গড়ে তোলার কর্মযজ্ঞে সামনের সারির যোদ্ধা বলে উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা। সেমিনারে উত্থাপিত মূল প্রবন্ধে কারিগরি শিক্ষা কমিশন গঠনের সুপারিশ করা হয়। দিনব্যাপী সেমিনারে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেন। নানাবিধ কাঠামোগত সমস্যা এবং প্রক্রিয়াগত সংস্কারের এখানে প্রয়োজনীয়তা অনুধাবন সেখানে করা যায়। সিম্পল কতগুলো জিনিস, যে শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেড ভিত্তিক শিক্ষকের একটা বড় রকমের একটা ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় যে দক্ষতার অভাব, টিচার্সদের যেটা রয়েছে আরও ফার্দার ট্রেনিং, যেটা সেক্রেটারি যেটা বললেন, যেটা এটা 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 দরকার। কিপ অন লার্নিং নিউ টেকনোলজি এবং সেগুলি পাঠ করা ছাত্রছাত্রীদের। ডিপ্লোমা ইন নার্সিং
সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রির সমমানের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বেলা 11টার দিকে শেরেবাংলা মেডিকেলের সামনে জড়ো হন বরিশালের বিভিন্ন সরকারি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভে ব্যানার, প্লেকার্ড নিয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। একই দাবিতে ময়মনসিংহেও সরকারি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হলে ঢাকায় লং মার্চ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে। এদিকে নার্সিং শিক্ষার্থীদের উপর হামলা ও নার্সিং রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভে অংশ নেন কিশোরগঞ্জের শিক্ষার্থীরা। এছাড়া খুলনা নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে মানববন্ধন করেন 9টি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ডিগ্রি পাস সমমান আমরা চাই, এইচএসসি সমমান আমরা মানে না, মানবো না। আমাদের এই এক দফা এক দাবি না, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের এখন যৌক্তিক দাবি হচ্ছে যে আমাদের ডিপ্লোমাকে 3 বছরের ডিপ্লোমাকে আমাদের হচ্ছে যে ডিগ্রি সম্মান করতে হবে। মৌখিকভাবে আশ্বাস দেওয়া হলেও এখন অবধি এর কোনো প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম সেটা আমরা দেখতে পাইনি। টাঙ্গাইলের ধনবাড়িতে অভয়ারণ্য পাঠাগার থেকে লুট হওয়া বই উদ্ধার করে ফেরত দিয়েছে প্রশাসন। রোববার রাতে প্রায় 4 শতাধিক বই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা। পাঠাগার কর্তৃপক্ষ অভিযোগ করে হামলা ও ভাঙচুরের চেষ্টা করলেও প্রশাসনের উপস্থিতিতে হুমকি দিয়ে বই নিয়ে যাওয়া হয়। তবে পরে লুট হওয়া 4 থেকে 5 বস্তা বই ফেরত দেওয়া হয়। এদিকে খেলাফত মজলিসের দাবি, এক যুবকের ফেসবুক পোস্টের সূত্র ধরে সন্দেহজনক বই প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। তবে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বইগুলো পাঠাগারে ফেরত দেওয়া হয়েছে বলে জানান ইউএনও। দেশের 4 বিভাগে 2 দিনব্যাপী তারুণ্যের সমাবেশ করবে বিএনপির 3 সহযোগী সংগঠন। অংশগ্রহণে উন্মুক্ত থাকবে সকল তারুণ্যের জন্য। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। বলেন, তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এই আয়োজন। 9 থেকে 10 মে চট্টগ্রাম, 16 থেকে 17 মে খুলনায়, 23 থেকে 24 মে বগুড়ায় ও 27 থেকে 28 মে ঢাকায় এই আয়োজন হবে, যেখানে প্রথম দিন সেমিনার ও দ্বিতীয় দিন সমাবেশ হবে। জনসম্পৃক্ততা, বিশেষভাবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য একটি প্রাণবন্ত উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি তথা ঐক্য প্রত্যয় ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নিশ্চিত করা। গণতান্ত্রিক বাংলাদেশে যেন আর কখনো কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে, ফ্যাসিবাদের 16 বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই আগস্টের গণহত্যার যেন দ্রুত বিচার নিশ্চিত হয়। সার্বভৌম বাংলাদেশে যেন গণমানুষের স্বাধীন চেতা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে, সাম্য ও ন্যায় বিচার ভিত্তিক সমাজে প্রতিটি মানুষের ভাগ্যের যেন পরিবর্তন ঘটে, সেটি আমাদের অভীষ্ট লক্ষ্য। মহান মে দিবসে 12টি দাবি পূরণে শ্রমিক সমাবেশ করবে জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, 1 মে পুরানা পল্টনে তাদের শ্রমিক সমাবেশে যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনম শামসুল ইসলাম বলেন, শ্রমজীবী মানুষ পিছিয়ে গেছে, পিছিয়ে যাবে দেশ। তাই দেশের উন্নয়ন করতে হলে তাদের দাবি দাওয়া পূরণে সচেষ্ট হতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের 12 দফা দাবির মধ্যে জাতীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। কুমিল্লা, কিশোরগঞ্জ, নোয়াখালী ও সুনামগঞ্জ সহ দেশের 8 জেলায় বজ্রপাতে 4 শিক্ষার্থী সহ 14 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টিপাতে হতাহতের ঘটনা ঘটে। সকাল থেকে বজ্র ও বৃষ্টিসহ বৃষ্টিপাত হয় কুমিল্লায়। সকাল 11টার দিকে বরুগা উপজেলার
পয়ালগচ্ছ গ্রামে মাঠে ঘুড়ি উড়াচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় বজ্রপাতে 2 স্কুল ছাত্রের মৃত্যু হয়। নিহতরা দুজনই বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। এছাড়া মুরাদনগরের মাঠে কাজ করার সময় নিহত হন নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভুইয়া নামে আরও 2 কৃষক, আর আহত হয় 3 জন। এদিকে সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামের বিভিন্ন উপজেলায় শুরু হয় বজ্রসহ বৃষ্টিপাত। এ সময় ধান কাটা ও মাড়াইয়ের সময় প্রাণ হারান অষ্টগ্রামের হালালপুর গ্রামের ইন্দ্রজিৎ দাস, খয়েরপুর গ্রামের স্বাধীন মিয়া এবং রনিগঞ্জ গ্রামের ফুলেছা বেগম। এছাড়া সুনামগঞ্জ, নোয়াখালী, নেত্রকোনা, চাঁদপুর, শরীয়তপুর, খুলনায় ও মৌলভীবাজারে 1 জন করে নিহত হন। ঢাকায় বায়ু দূষণ রোধে 50টি স্থানে বায়ু বিশুদ্ধকরণ মেশিন বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ। রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনের অডিটোরিয়ামে এক আলোচনায় তিনি আরও বলেন, দূষণ রোধে অটো রিকশাগুলোতে থিলিয়াম ব্যাটারি ব্যবহার এবং একটি পরিচয়পত্রের বিপরীতে শুধুমাত্র 1 জনকে লাইসেন্স দেওয়া হবে। সভায় দূষণমুক্ত নগর গড়তে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানায় বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। আমরা আবারও দেখতে পাচ্ছি সেই পুরাতন ম্যাকগুলো, সেই সিআইপি গুলোই রাষ্ট্রযন্ত্রের পলিসি মেকার সাথে বসেছে। তারাই পরিকল্পনা বদলাতে চায়, তারাই পলিসি বদলাতে চায়, তারাই পলিসি মেকার হয়ে গিয়েছে। সম্মিলিত একটি সমাধান হতে পারে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা। আমরা আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে পারি একদিকে, অন্যদিকে আমাদের জীবন মানের উন্নত করতে পারি। বায়ু দূষণের একটি বড় সমস্যা হচ্ছে সরকারি কনস্ট্রাকশন সাইট, শুধুমাত্র বেসরকারি না। এরকম কোন সরকারি কনস্ট্রাকশন সাইট আমি এখন পর্যন্ত পাইনি যেগুলো কাপড় দিয়ে ঢাকা। আমরা চেষ্টা করব এই কাপড় দিয়ে ঢেকে রেখে কনস্ট্রাকশন সাইটগুলো করা। এটা কোনো প্র্যাকটিস বাংলাদেশের কোথাও নাই। প্রথমবারের মতো ভেনিস দ্বিবার্ষিক স্থাপত্য প্রদর্শনী 2025-এ অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্বের অন্যতম সম্মানজনক চারুশিল্প ও স্থাপত্য প্রদর্শনীতে রাজধানীর হাতিরঝিল নগর ভবন, ডিএনসিসির 18টি পুনরুদ্ধার করা পার্ক সহ 9টি আন্তর্জাতিক মানের প্রকল্প তুলে ধরা হবে। বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে স্থপতি ইকবাল হাবিব বলেন, নতুনদের জাগরণ ও প্রজন্মের চিন্তাধারা বাংলাদেশকে বিশ্বব্যাপী পরিচিত করবে। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রো অধিক জনসংখ্যার দেশে এমন সব প্রকল্পের প্রশংসা করেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে স্থপতিরা শুধুমাত্র ভবন নিয়ে কাজ করে এমনটা নয়, বরং জনগণের চাহিদার কথা বিবেচনায় নিয়ে ভবন ও মানুষ নিয়েও কাজ করে। আমাদের কাজ হচ্ছে এই যে নতুন জাগরণ, অন্তর্ভুক্তিদার জাগরণ, স্থপতিরা সেটা আত্মীকরণ করছে। এই মেসেজটুকু, এই ব্র্যান্ডিংটুকু বাংলাদেশের হয়ে আমরা ভ্যানিস বিনিয়ালের মাধ্যমে সমগ্র বিশ্বকে জানাতে চাই। Congratulate the Institute of Bangladeshi Architects and Vitti Studio for going to Venice on this occasion, as the Embassy of Italy is happy to provide any kind of additional support you may have in terms of connection, liaison, encouragement and more. চাঁপাইনবাবগঞ্জে আমের বাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার দুপুরে নাচল উপজেলার কেন্দুয়া গ্রামে স্থানীয় আম চাষি রফিকুল ইসলামের বাগান পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত। তার সঙ্গে ছিলেন চীনের আমদানিকারক সহ 7 জনের একটি দল। আম বাগান পরিদর্শনে এসে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চাঁপাইনবাবগঞ্জের আমের প্রশংসা করেন। এছাড়া চলতি বছরে এ জেলার আম চীনে রপ্তানির আশ্বাসও দেন। এছাড়া আম প্রক্রিয়াজাতকরণে চীনা বিনিয়োগের কথাও বলেন তিনি। রাজশাহীতে দীর্ঘ 22 বছর পর আবার চালু হচ্ছে টেক্সটাইল মিল। প্রাণ আরএফএল গ্রুপের উদ্যোগে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড নামে শুরু হচ্ছে এর কার্যক্রম। রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রাণের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদনও। মিলটি পুরোপুরি চালু হলে 12,000 মানুষের কর্মসংস্থান হবে বলে জানায় প্রাণ। টেক্সটাইল সুবিধা ছাড়াও এখানে জুতা, ট্রাভেল লাগেজ ও গার্মেন্টস পণ্য উৎপাদন হবে, যা সম্পূর্ণ রপ্তানিমুখী। 75 বিঘা জায়গা
জুড়ে ওঠা মিলটিতে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ও গ্রিন ওয়াটার রিসাইক্লিং ব্যবস্থা থাকছে, যা নতুন গতি আনবে স্থানীয় অর্থনীতিতে। সাহিত্য সংগঠন সাইক্লোনের আয়োজনে সিলেটে আলাপন সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সম্মানে নগরীর মুসলিম সাহিত্য সংসদ অডিটোরিয়ামে আয়োজনে একথা বলা হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে ফজল আনসারী বলেন, প্রাচীনতম এই সাহিত্য সংগঠন সিলেটের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ সৃষ্টিশীল সংগঠন হিসেবে বিগত 50 বছর ধরে কাজ করছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ভুল করবে, সেই ভুলের সমালোচনা করলে সেটা সহজেই নিতে হবে, তবে তা হতে হবে গঠনমূলক। নতুন বাংলাদেশের সমালোচনা নিতে পারার অভ্যাস তৈরির আশা করেন তিনি। বলেন, মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই চেষ্টাই করছে বর্তমান সরকার। কানাডায় চলছে 45তম ফেডারেল নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট প্রদেশ ভেদে চলবে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এবারে নির্বাচনে বেশ কয়েকটি দলের স্বতন্ত্র প্রার্থীরা লড়ছেন। এর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে লিবারেল পার্টির নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং কনজারভেটিভ পার্টির নেতা পিয়ের পোলিয়েভের মধ্যে। কানাডার পার্লামেন্ট হাউস অব কমন্সের আসন সংখ্যা 343টি। গত নির্বাচনের চেয়ে 6টি আসন এবার বেড়েছে। এবারের মোট ভোটারের সংখ্যা 2,85,00,000। এর মধ্যে 4 দিনের অগ্রিম ভোট পড়েছে প্রায় 73 লাখ, যা প্রায় 25% বেশি। যে কোনো দলের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন 172টি আসন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারতীয় পর্যটক নিহতের ঘটনায় বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন স্থানে। আহমেদাবাদ, নয়াদিল্লিতে পাকিস্তান বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন গোষ্ঠী। কাশ্মীরে বন্দুকধারীর হামলায় প্রতিবাদ জানিয়ে লন্ডন আর ওয়াশিংটনেও হয়েছে বিক্ষোভ। এদিকে স্বাভাবিক হতে শুরু করেছে জম্মু কাশ্মীরের পেহেলগামের জনজীবন। ফিরতে শুরু করেছে পর্যটকরাও, কিন্তু সীমান্তে এখনও বিরাজ করছে উত্তেজনা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু কাশ্মীরের বিধানসভা। এর মধ্যেই মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। এদিকে টানা 4র্থ দিনের মতো রোববার রাতেও সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে। ইউক্রেনে আগামী 8 মে থেকে 10 মে পর্যন্ত সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। 72 ঘন্টার এই যুদ্ধবিরতিতে কিয়েভেও আহ্বান জানানো হয়েছে সম্মতি জানাতে। মস্কোকে পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরে অনবরত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সোমবার এমন ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের যুদ্ধে জয়ী হওয়ার 80 বছর পূর্তি উপলক্ষে এই যুদ্ধবিরতির ঘোষণা করল রাশিয়া। এর আগে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দেয়া 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল রাশিয়া। ইয়েমেনের সাদা শহরের বন্দিশালা লক্ষ্য করে ভয়াবহ মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 68 জন, আহত হয়েছে অর্ধশতাধিক। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। হতাহতের প্রায় সবাই আফ্রিকার নাগরিক বলে জানা গেছে। লোহিত সাগরে নোঙ্গর করা মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান থেকেও একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন সেনারা। এই ঘটনাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ইয়েমেন। গেল মার্চের মাঝামাঝি থেকে হুথি নিধনের নামে ইয়েমেনের হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, লোহিত সাগরে পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজ ছিনতাই ও হামলার শোধ নিতেই হুথিদের উপর তাদের এই অভিযান। যদিও গেল 1.5 মাসে মার্কিন অভিযানে যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।